বোঝার জন্য কি খুব রকেট সায়েন্স লাগে? এই পুরো তালুকদার মন ছিল আপনার মতো ক্লামসি আর আনপ্রেডিক্টেবল সেকেন্ড কোনো ক্যারেক্টার নেই। আপনার চলার শব্দে একটা অদ্ভুত ছন্দ আছে, এমনকি আপনার ওই অবাধ্য নিঃশ্বাসে ছন্দেও ক্লামজিনেস মিশে থাকে। আই থিঙ্ক ওটাই এনাফ আপনার উপস্থিতি বোঝার জন্য। তৃষা ঠোঁট উল্টে বিড়বিড়িয়ে বলল। সারাক্ষণ জিপিএস ট্র্যাকারের মতো আমায় নজরে রাখে নাকি এলো? আর্যর কর্ণগোচর হলো না তৃষার বিড়বিড় করে বলা কথাগুলো। ও বৃষ্টির হাত থেকে বাঁচতে চিলেকোঠায় নামতে চায়। ঠিক তখনই তৃষার নজর কালো মূল জমিদার বাড়ির জানালার সেই নিভৃতি কোণটা। সেখানে পর্দার আড়ালে মায়া দাঁড়িয়ে আছে। ওর দৃষ্টিতে বিষাক্ত ঈর্ষার এক লেলিহান শিখা, যেন দূর থেকে একজোড়া শকুনের দৃষ্টি বিচ্ছে তাদের দুজনের ওপর। তৃষার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি খেলে গেল। ও মায়াকে বুঝিয়ে দিতে চায় এই বৃষ্টিস্নাত দুপুরের মুহূর্তগুলো দখলদারিত্ব আদতে কার। আর্য যেই না এক কদম বাড়ালো, তৃষা হুট করেই ওর ভেজা শার্টের হাতটা খামচে ধরে নিজের হাড়ও কাছে টেনে নিল। আর্য অপ্রস্তুত হয়ে সেখানে দাঁড়ালো থমকে। ওর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল যেন। কি হলো? ভেতরে চলুন, ঠান্ডা লেগে যাবে তো। তৃষা এবার ওর কাজল মাখা চোখের পাতাগুলো বৃষ্টি জলে সিক্ত করে এক মায়াবী আকুতি ফুটিয়ে একদম বাচ্চাদের মতো করে মুখ করে বলল বড্ড আদুরে স্বরে। আর একটু থাকি না নো, আপনার কোল্ড প্রবলেম আছে। প্লিজ? দেখুন না আকাশটা আজ কেমন পাগলামো করছে। এই বৃষ্টির ঘ্রাণটা বড্ড নেশা ধরায়। জাস্ট 5 মিনিটস। আর্য সেই গম্ভীর সতাটা তৃষার আকস্মিক আবদারে যেন এক লহমায় বিলুপ্ত হলো। ও কিছু একটা বলতে গিয়েও তৃষা সেই নিষ্পাপ চাহনির সামনে শব্দ খুঁজে পেল না। ও আর্যকে দেখলো মায়ার রাগে ফেটে পড়ছে। তৃষা ইচ্ছে করে আর্যর কাঁধে সামান্য মাথা ঠেকিয়ে বৃষ্টির অঝরে ধারা উপভোগ করতে ব্যস্ত। মায়া এক পর্যায়ে অসহ্য বোধ করে জানালার পর্দাটা সজোরে টেনে দিয়ে সেখান থেকে প্রস্থান করল। বিজয়ীর হাসি হাসল তৃষা। আর্য কিছুই বুঝতে পারল না, শুধু বিস্মিত দৃষ্টিতে চেয়ে রইল এক হুট করে পরিবর্তিত তৃষার দিকে। মায়ার প্রস্থানের সাথে সাথেই তৃষার রোমান্টিক ড্রামার ওপর যেন জবনিকা পড়ল। ও তো চট করেই আর্য থেকে কিছুটা দূরত্ব বাড়িয়ে বেশ স্বাভাবিক গলায় বলল, ওকে ডান, 5 মিনিটস ওভার। এবার চলুন নিচে যাই, আপনার তো আবার ঠান্ডার সমস্যা আছে। আর্য নিজের হাতের ওয়াটারপ্রুফ ঘড়িটার দিকে একবার তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, 1 মিনিট 20 সেকেন্ড হয়েছে মাত্র। আপনার 5 মিনিট কি ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘোরে নাকি? তৃষা একটু অপ্রস্তুত হয়ে হাসল। আরে ওটা রাউন্ড ফিগার ধরে নিয়েছি। চলুন তো এখন। তৃষা পা বাড়াতেই সিঁড়ি দিয়ে হন্তদন্ত হয়ে উপরে উঠে এলো টুইঙ্কেল। বৃষ্টির পানিতে ভিজে ওর গাল ফিকরে গায়ের সাথে লেপ্টে আছে। কপালে লেপ্টে থাকা ভেজা চুলগুলো নিয়েও ও চিৎকার করে উঠল, আই গট ইট বানি, তুমি এখানে পাপ্পার সাথে লুকিয়েছিলে। দিস ইজ চিটিং। তোমরা আমাকে ছাড়াই রেল পার্টি করছো। টুইঙ্কেল কোমরে হাত দিয়ে মুখ ফুলিয়ে বাদুয়ানের মতো গম্ভীর গলায়, নো পাপ্পা, আমি তোমার উপর খুব রাগ করেছি। তুমি বানিকে একাই ভিজিয়ে দিচ্ছ, আর আমাকে ডাকোনি কেন? তৃষা খিলখিল করে হেসে ওঠে পেছন থেকে টুইঙ্কেলকে চাপটে ধরো। ও নরম গালে একটা শব্দ করে চুমু খেয়ে আদুরে গলায় বলল, ওরে আমার কিউটি পাই, রাগ করে না তো সোনা। আমরা তো জাস্ট তোমার সারপ্রাইজ দেওয়ার জন্য ওয়েট করছিলাম। এই দেখো, এবার আমরা তিনজন মিলে একসাথে ভিজবো টিল। টুইঙ্কেলকে রাগ এক নিমিষে গলে পানি হলো। ও হাত তালি দিয়ে লাফিয়ে উঠে আর্যর হাত টেনে ধরে বলল, পাপ্পা জলদি এসো, আমরা এই দুষ্টু রেন ওয়াটারের সাথে ফাইট করব। বানি চলো, আমরা গোল হয়ে ঘুরি। তৃষা আর টুইঙ্কেল বৃষ্টির ধারায় গোল হয়ে ঘুরতে শুরু করলো। আর্য একপাশে দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে অপলক চেয়ে রইল ওদের দিকে। তৃষার হাসির শব্দ আর টুইঙ্কেলের মিষ্টি কথার করকাকরি মিলেমিশে এই বৃষ্টি স্নাত প্রভাটায় এক জান্নাতি পরশ বুলিয়ে দিল যেন। মিনিট 10 মতো এভাবেই ভিজল ওরা। তৃষা কাল ক্ষেপণ না করে টুইঙ্কেলকে বাথরুমে নিয়ে শাওয়ারের কুসুম গরম পানিতে ভালো করে গোসল করিয়ে দিল, যাতে পাহাড়ি হিমেল হাওয়ায় ওর সর্দি না বসে। ফ্রেশ হয়ে লাল উলের তোয়ালেতে মাথা মুছতে মুছতে টুইঙ্কেল যেন বিছানায় লুটোপুটি খাচ্ছে। তৃষাও দ্রুত নিজের ভেজা কাপড় বদলে একটি আরামদায়ক সালোয়ার কামিজ এবং পরার উদ্দেশ্যে বলল বখরুমের বাথরুমের দিকে পা বাড়ালো। এদিকে আর্য নিজের ভেজা শার্ট ত্যাগ করে দ্রুত শাওয়ার সেরে বেরিয়ে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে আর্যকে দেখলো ঘর জুড়ে এখন বৃষ্টির সোদা গন্ধ আর একটা পারিবারিক প্রশান্তি চাদর বিছিয়ে দিয়েছে।
ওকে বের হতে দেখেই টুইঙ্কেল গুটি গুটি পায়ে ওর দিকে এগিয়ে এসে বলল। পাপ্পা। আর্য ঘুরে দাঁড়িয়ে এক ছিলতে হাসল। ও হাঁটু গেড়ে টুইঙ্কেলের সম উচ্চতায় বসে ওর ভেজা নাকটা আলতো করে টিপে দিয়ে বলল। ইয়েস প্রিন্সেস। আমরা পাহাড় দেখতে যাব না? যাবো তো মাম্মা। কবে যেতে চাই? তুমি কবে যেতে চাও প্রিন্সেস? আর্যর এহেন প্রশ্নের জবাবে খানিকক্ষণ চুপ থাকে টুইঙ্কেল। ওদেরকে আর্য ফের শোধায়। টেল মি মাম্মাম, তুমি কবে যেতে চাও? টুইঙ্কেল এবার ঘুরে ফিরে তৃষাকে খুঁজে না পেয়ে ও নীলাভ মায়াবী দৃষ্টি আর্যর দিকে মেলে আদুরে কণ্ঠে বলল। কবে যেতে চাই? আমি জানি না কবে যেতে চাই। মেয়েরা এমন কথায় ফিক করে হেসে দিল আর্য। তবে অফকোর্স মাম্মা। টুইঙ্কেল আর্যর থেকে মন মতো জবাব পেলেই গলা জড়িয়ে ধরে ওর মুখে ছোট্ট একটা চুমু দিয়ে বলল। ইউ আর দ্য বেস্ট পাপ্পা, লাভ ইউ। আর্য মুচকি হেসে মেয়ের নরম চোয়ালে চুমু দিয়ে বলল। লাভ ইউ টু মাম্মাম। বাবা মেয়ের খুনসুটে যখন চরমে ঠিক সেই সময় কক্ষে প্রবেশ করল তৃষা। ও কিঞ্চিত সরু নেত্রে ওদের পেছনে নিরীক্ষণ করছে। কিছু বলার ঠিক পূর্ব মুহূর্তেই কক্ষে কর্নাল সালমা। আর্য এক ঝলক দরজার দিকে তাকিয়ে দেখল তৃষাও দাঁড়িয়ে আছে ওখানে। ও কিছু বলার আগেই তৃষা সালমাকে বলল। তুমি যাও, আমরা আসছি। সালমার সম্মতিসূচক মাথা নেড়ে প্রস্থান করতেই তৃষা আর্য টুইঙ্কেলের উদ্দেশ্যে বলল। চলুন, খেতে ডাকছে তো। আর্য টুইঙ্কেলকে কোলে তুলে বাইরের উদ্দেশ্যে পা বাড়াতে বাড়াতে বলল। চলুন। ডাইনিংয়ের পরিবেশ জমজমাট। সেগুন কাঠের বিশাল টেবিলের ওপর ধোয়া ওঠা ভুনা খিচুড়ি, ইলিশ মাছ ভাজা আর বেগুনির সুবাসে অন্দরমহল মম করছে। বৃষ্টির দিনে এমন ভোজের ঘ্রাণে সবার ক্ষুধাই যেন দ্বিগুণ হয়ে গেছে। তৃষার আর্য যখন টুইঙ্কেলকে নিয়ে ডাইনিংয়ে প্রবেশ করলো তখন সবার দৃষ্টি একযোগে তাদের উপর নিবদ্ধ হলো। মায়া আগে থেকেই এক কোণে বসে প্লেটে চামচ দিয়ে শব্দ করছিল। ওর দৃষ্টি তৃষার ভেজা চুলের উপর দিয়ে গিয়ে স্থির হলো। আঞ্জুমান বেগম চশমার উপর দিয়ে একবার আর্য আরেকবার তৃষাকে পরখ করে নিয়ে কৌতূহল ভরা স্বরে বললেন। বলি জামাই আমার ভালোই রোমান্টিক হয়েছে। বউকে নিয়ে সকাল সকাল বৃষ্টিতে ভিজছে, আবার একসাথে খেতে আসা হচ্ছে। বাবা। নানির কথার আর্য হেলদোল না দেখালেও খানিক লাজুক হাসল তৃষা। টুইঙ্কেল পাশ থেকে ফোরন কেটে বলল। জানো বড় মাম্মাই পাপা আর বানি তো আমাকে ছাড়াই ভিড়ছিল, পরে আমি গিয়ে ওদের ধরছি। আঞ্জুমান বেগম টুইঙ্কেলকে পাশে এনে নিজের কোলের উপর বসিয়ে বলেন। দেখেছ কাণ্ড, তোমাকেও নেয়নি? টুইঙ্কেল নিষ্পাপ চেহারায় মাথা দুপাশে নাড়িয়ে বলল। না তো। ওনাদেরা এমন কাণ্ডে উপস্থিত সকলে কিছুটা শব্দ করে হেসে উঠল। আর এতেই লাজুক তৃষা কুণ্ঠিত লাজুক লতার ন্যায় গুটিয়ে পড়ল। এদিকে সবকিছু বড্ড ন্যাকামি ঠেকছে মায়ের কাছে। ইচ্ছে করছে সামনে থেকে প্লেটটা তৃষার মাথায় ছুঁড়ে মারতে, তবুও তাতে দাঁত চেপে সমস্ত রাগ নিবারণের কর্ম ব্যর্থ প্রচেষ্টা চালালো মায়া। তৃষা খিচুড়ি আর ইলিশ ভাজার সাথে সবাই যখন মগ্ন ডাইনিং টেবিলের আমেজ তখন বেশ তুঙ্গে। তৃষা এক মনে খিচুড়ির সাথে মরিচের মেখে নিচ্ছিল ঝাল আর লেবুর সুভাষে ওর জিভে রীতিমতো পানি চলে এসেছে। কিন্তু হুট করে এক লোকমা মুখে দিতে বিপত্তি ঘটল। অতিরিক্ত ঝাল আর শুকনো মরিচের একটা টুকরো গলায় আটকে গিয়ে তৃষার দম বন্ধ হওয়ার উপক্রম হলো। তৃষা আচমকা কাশতে শুরু করে। ওর ফর্সা মুখটা মুহূর্তেই রক্তিম বর্ণ ধারণ করে নেত্রকার্নিশ বেয়ে গড়িয়ে পড়লো এক ফোঁটা নোনা পানি। টেবিলের সবাই থমকে গেল। আর্য সবকিছু একপাশে সরিয়ে বিদ্যুৎ বেগে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ও এক মুহূর্ত দেরি না করে পাশের জগ থেকে গ্লাসে পানি ঢেলে তৃষার ওষ্ঠা ধরে ধরল। তৃষা শান্ত হন, এই তো পানিটা খান কুইক। আর্যর কণ্ঠে তখন এক অদ্ভুত উদ্বেগ মিশ্রিত অস্থিরতা। ও এক হাত গ্লাসে ধরে অন্য হাতে তৃষার পিঠে নরম মমতায় হাত বুলিয়ে দিতে লাগলো। তৃষা কাশতে কাশতে আর্যর শার্টের হাতাটা খামচে ধরল। আর্য নিচু স্বরে অনেকটা ফিসফিস করে ওর কানের কাছে বলল। ঠিক আছেন? আর ওকে? একটু বড় করে শ্বাস নিন। তৃষা পানি খেয়ে কিছুটা ধাতস্থ হতে আর্য ওর চোখের জল নিজের আঙুল দিয়ে মুছে দিল। ডাইনিংয়ের সবাই অবাক হয়ে দেখলো আর্যর এই কেয়ারিং সত্তাটাকে। মায়ের কাছে মনে হলো এই দৃশ্যটা ওর কলিজায় ফুটন্ত তেল ঢেলে দিচ্ছে। আর্যর এই স্পর্শ, ওর চোখের সেই গভীর চিন্তা সবই যেন তৃষার জন্য বরাদ্দ। মায়া সজোরে চিমটি চামচটা প্লেটে ফেলে দিয়ে চেয়ার টেনে উঠে দাঁড়ালো।
ওর চোখ দুটো তখন রাগে রিরি করছে। কারো দিকে না তাকিয়ে ও কর্কশ স্বরে বলল, আমার খিদে নেই, আমি আসছি। মায়া হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে যেতেই আঞ্জুমান বিবি মুচকি হাসলেন। আর্য তখন ও তৃষার দিকে ঝুঁকে ভ্রু কুচকে জিজ্ঞেস করছে, এখন কেমন লাগছে? বেশি ঝাল খাওয়ার কি দরকার ছিল আপনার? তৃষা আর্যর দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে ওকে নিশ্চিত করে বলল। আম ফাইন। আর্য যেন এক মুহূর্তের জন্য দুশ্চিন্তার রাজ্য থেকে বেরিয়ে আসলো। কোচকানো ভ্রু যুগলে শিথিল মনো হলো সহসা। বেলা চড়ক হতেই সকালের বর্ষণ সিক্ত স্নিগ্ধ আবহাওয়া বিদায় নিয়ে মেঘমুক্ত আকাশে মধ্যাহ্নে সূর্য যেন রুদ্রমূর্তি ধারণ করেছে। তপ্ত রোদে ভিজে থাকা ঘাস আর লতাপাতা থেকে এক প্রকার ভ্যাপসা গরম বাষ্প হয়ে উঠছে। তবে বাইরের এই উত্তাপ তালুকদার মঞ্জিলের ভেতরের উৎসব মুখর আমেজকে বিন্দুমাত্র দমাতে পারেনি। শাহরিয়ার আর অহনার বিবাহ লগ্ন যত ঘনিয়ে আসছে, তালুকদার মঞ্জিলের প্রতিটি কোণে চঞ্চলতা যেন ততটাই ডালপালা মেলছে। বাড়ির সদর দরজার এক নতুন শোরগোল। সুনামগঞ্জ থেকে সপরিবারে এসে পৌঁছেছেন ছোটগালা গুলশানারা, তার সাথে স্বামী রহমান সাহেব আর দুই পুত্র সৌরভ ও সৌভিক। সৌরভ এখন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের ছাত্র, আর সৌভিক একই বিশ্ববিদ্যালয়ের সদ্য পদার্পণ করেছে, অর্থাৎ প্রথম বর্ষের ছাত্র। গেট দিয়ে বাড়ির বহর প্রবেশ করতেই সকলে এক প্রকার ছুটে গিয়েছে। জাহানারা বেগম আর ওনার মেজ বোন শাহানারা বেগম ছুটে গেলেন। গুলশানারা বেগম তৎক্ষণাৎ গাড়ি থেকে নামলেন অপর দুই বোনকে দেখে। বহুদিন পর ৩ বোনের দেখা হতে একে অন্যকে জড়িয়ে ধরলেন তারা। জাহানারা বেগম বললেন, এত দেরি করে এলি কেন? সাহা আর আমি তো সেই কবে এসেছি। আরে আপা, তোর দুই ভাগ্নেরই একসাথে পরীক্ষার ডেট পড়ছিল, এই জন্যই। ভেতর থেকে বাড়ির কর্ত্রীরা এগিয়ে এলেন। সায়রা বেগম খানিক মুখ বাঁকিয়ে মজা করে বললেন, দেখেছো কাণ্ড, বোনদের খবর ঠিকই আছে, কিন্তু আমাদের কথা কি কারো মনে আছে নাকি? হ্যাঁ। গুলশানারা বেগম এবার হেসে ওনাদের উদ্দেশ্যে বলেন, আরে না না ভাবি, তা কেন? পাশ থেকে ফোরন কাটল আসমা বেগম। বুঝি বুঝি, সব বুঝি। তাই তো আমাদের সাথে কথা না বলে এসে বোনদের সাথে মাতামাতি শুরু হয়েছে। আরে ওরা আগে এসেছিল তো। আচ্ছা আসো এবার তোমরা, আসো দেখি। গুলশানারা বেগম বোনদের পাশে সরিয়ে ভাবিদের জড়িয়ে বলেন, নাও এবার হয়েছে। ৩ রমণী হেসে বললেন। রহমান সাহেব ততক্ষণেই শালা আর বাড়ির জামাইদের সঙ্গে কথা বলতে বলতে ভেতরে প্রবেশ করেছেন। পেছন থেকে সৌরভ আর সৌভিক সকলকে সালাম দিয়ে ভেতরে যাওয়ার পথ খুঁজছে। মায়া, অহনা, শাহরিয়ার আর আর্য ব্যতীত বাড়ির নবীন প্রাণগুলো সবাই উপস্থিত এখানে। তারা সকলে ব্যস্ত কুশল বিনিময়। তৃষা এক কোণে দাঁড়িয়ে এই মিলন মেলার স্নিগ্ধতা দেখছিল। ওর হাত শক্ত করে ধরে টুইঙ্কেল নীলাভ চোখে ড্যাব করে নবাগতদের দেখছে। কৌতূহল দমাতে না পেরে ও তৃষার দিকে চেয়ে ওর বাচ্চা কণ্ঠে বলল, এনারা কারা বানি? এনারা তোমার আরেকটা দাদিয়া বেগম। আরেকটু দাদিয়া দাদুন? আমার কতগুলো দাদিয়া দাদুন বানি? তৃষা টুইঙ্কেলের নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে হেসে বলল। অনেকগুলো সিট। হঠাৎ জাহানারা বেগমের নজর পড়ল তৃষার দিকে। তিনি একগাল হেসে তৃষাকে ইশারায় কাছে ডাকলেন। তৃষা টুইঙ্কেলের হাত ধরে ধীর পায়ে এগিয়ে আসতেই জাহানারা বেগম তৃষাকে নিজের বাহু ধরে পরম যত্নে টেনে এনে গুলশানারা বেগমের উদ্দেশ্যে বললেন, এই দেখ, গুলো আমার মেয়ে। অতঃপর উনি তৃষার দিকে তাকিয়ে কিঞ্চিত মাতৃসুলভ শাসনের সুরে বললেন, তুই এতক্ষণ কোথায় ছিলি? ওই তো ওখানে দাঁড়িয়েছিলাম মা। কেন ওখানে দাঁড়িয়েছিলি কেন? আসলে তোমরা কথা বলছিলে তো, তাই। তৃষা গুলশানারা বেগমের দিকে ফিরে সালাম দিল। গুলশানারা হাসি মুখে সালামের জবাব দিলেন। তিনি ভালোভাবেই তৃষাকে চেনেন, কারণ ওই যে বোন সারাদিন ফোন দিয়ে তৃষার কথায় গল্প করে তার সামনে। অতঃপর তার দৃষ্টি কালো পাশে দাঁড়ানো টুইঙ্কেল। তিনি টুইঙ্কেলকে কোলে তুলে নিয়ে ওর গোল গালে একটা চুমু খেয়ে বললেন, ও মা, এই তো আমাদের সেই গুড়িয়া। কি নাম গো তোমার? টুইঙ্কেল ওর ড্যাব ড্যাব করা নীলাভ চোখ দুটো মিলে বেশ বিজ্ঞের মতো বলল, আমি টুঙ্কেল, আর তুমি তো আমার নতুন দাদিয়া, তাই না? হ্যাঁ তো, কিন্তু সেটা তোমাকে কে বলেছে সোনা? বানি বলেছে। টুইঙ্কেলের বাণীর সম্বোধনে গুলশানারা বেগম অবাক হয়ে তৃষার দিকে তাকালেন। জাহানারা বেগম হেসে বললেন, ও তৃষাকে বানি বলে ডাকে গুলু, ওদের মা মেয়ের বন্ধুত্ব আলাদা। মা গুলশানারা বেগম হাসতে হাসতে টুইঙ্কেলকে আরও জাপটে ধরেন। হ্যাঁ দাদু ভাই, আমি তোমার ছোট দাদিয়া,
আর তোমার ওই বাণী তো দেখছি আসমানের হুর। আমার আর্যর কপালটা সত্যিই ভালো। তৃষা লজ্জায় মাথা নিচু করে হাসল, অতপর ভেতরে প্রবেশ করল সকলের উপস্থিতিতেই ড্রয়িং রুমে হাসি গল্পের পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই ওপর তলার বারান্দা থেকে ভেসে এলো আর্যর সেই গম্ভীর ভরাট কণ্ঠস্বর। তৃষা, আর ইউ হিয়ার? এক্ষুনি একবার উপরে আসুন তো, কুইক। নিস্তলা সেই গমগমে আড্ডা এক মুহূর্তের জন্য স্থিমিত হয়ে এলো। সবার কৌতূহলী আর দুষ্টুমি ভরা দৃষ্টি একযোগে গিয়ে নিবদ্ধ হলো তৃষার ওপর। তৃষা তখন মাত্র চা হাতে নিয়ে তা যাচ্ছিল, আর্যর এমন অসময়ে তলব কর্ণগোচর হতেই ওর হাতের কাপটা কিঞ্চিত কেঁপে উঠল। ও বড্ড অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। গুলশানারা বেগম চশমার ওপর দিয়ে তৃষার লাল হয়ে যাওয়া মুখটা পরখ করে নিয়ে ফিক করে হেসে দিলেন। তিনি জাহানারা বেগমের দিকে তাকিয়ে রসিকতার সুরে বললেন, ওরে আপা, তোর ছেলে তো দেখছি ভালোই বউ পাগল। আমরা এলাম, ছেলে একবার নিচে নেমে খালামণিকে সালাম দেওয়ার সময় পেল না, অথচ বউ চোখের আড়াল হতেই ওনার হাঁক ডাক গেল। বাবা! জাহানারা বেগম ও ছেলের কাণ্ডে মনে মনে বেশ মজা পাচ্ছিলেন, আর তৃষা তো লজ্জায় যেন মাটির সাথে মিশে যাচ্ছিল। ও আমতা আমতা করে বলল, না মানে খালামণি, আসলে মেবি উনি কিছু খুঁজে পাচ্ছেন না। গুলশানারা বেগম চায়ের কাপে চুমুক দিতে দিতে কৌতুক ভরা কণ্ঠে বললেন, বুঝি বাপু, চুলগুলো তো আর বাতাসে পাকেনি। স্বামীর একটু একটু প্রেম আমরাও পেয়েছি। ঠিক সেই মুহূর্তে ওপর থেকে আবার আর্যর ডাক ভেসে এলো, এবার একটু বেশি অধৈর্য গড়ায়। তৃষা, হারি আপ, জলদি আসুন। তামান্না পাশ থেকে চোখ টিপে ফিস ফিস করে বলল। মায়া তখন এক কোণে সোফায় বসে নখ করছিল। আর্যর এই ব্যাকুলতা আর তৃষার জন্য সবারই আধিক্যতা ওর কলিজায় যেন অ্যাসিড ঢেলে দিচ্ছিল। ও তাতে দাঁত চেপে বিড়বিড়িয়ে বলল, ন্যাকামির আর জায়গা পায় না। যত ডাকছে তত ঢং বাড়ছে। কেন, গেলেই তো হয়, ঢং যত। মায়ার হিংসুক অক্ষিযুগল ঈর্ষায় রক্তাভ বর্ণ ধারণের জোগান। মুখ বাঁকিয়ে অন্যদিকে দৃষ্টি নিবদ্ধ করল। ঠিক তখনই আঞ্জুমান বিবি লাঠি ঠুকে বললেন, আরে মেয়েটাকে আর আটকে রাখিস না, তোরা যাও তো সতীন, আমার অশান্ত জামাইকে গিয়ে শান্ত করো। তৃষার এক মুহূর্ত দেরি না করে সবার হাসাহাসির মাঝখান দিয়ে মাথা নিচু করে সিঁড়ির দিকে দৌড়ে পালানো। ওর নিজের বুকের ভেতরটাও তখন অবাধ্য ছন্দে প্রকম্পিত হচ্ছে। ধীরে ধীরে তৃষা কক্ষের সম্মুখে এসে উপনীত হলো। ওর বুকের ভেতরটা যেন এক অবাধ্য দুরু দুরু মাদল বাজছে। নিস্তলায় সেই হাসি গল্প আর মুরব্বীদের রসারাপের রেশ তখনও ওর কানে বাজছে, যা ওর গাল দুটোকে লজ্জার রক্তিম আভায় রাঙিয়ে দিয়েছে। ও ললাটে জমে থাকা বিন্দু বিন্দু ঘামটুকু ওনার আঁচলে মুছে নিয়ে কম্পিত হস্তে দরজার অর্গরে মৃদু চাপ দিল। ভেজানো দরজাটা সামান্য শব্দ করে উন্মুক্ত হতেই তৃষা ভেতরে প্রবেশ করল। কক্ষটি মধ্যাহ্নের খররোদে তপ্ত হলেও জানালার ভারী পর্দার আড়ালে এক স্নিগ্ধ ছায়াচ্ছন্ন গাম্ভীর্য ধারণ করে আছে। আর্য তখন ড্রেসিং টেবিলের সামনে ড্রয়ারগুলো হন্যে হয়ে কেউছিল। ও ললাটে বিরক্তির সূক্ষ্ম রেখা আর শার্টের হাতাগুলো গোটানো বড্ড অস্থির লাগছে ওকে। তৃষা ওর এই ব্যতিব্যস্ত মূর্তি দেখে দরজার পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে কিঞ্চিত হাঁপাতে হাঁপাতে বলল, কেন? আর্য ঝট করে ঘুরে দাঁড়ালো। তৃষার ওই লাল হয়ে যাওয়া মুখ আর কিঞ্চিত অবিন্যস্ত কেশগুচ্ছ দেখে ওর চোখের মনি দুটো মুহূর্তকাল স্থির হলো। পরক্ষণেই গম্ভীর স্বরে বলল, আপনি আমার ল্যাপটপ ব্যাগের সাইড পকেটে রাখা সেই ব্লু ফাইলটা কোথায় রেখেছেন? আমার 8 ঘন্টার মধ্যে মিটিং আছে, আর আমি ওটা পুরো ঘর খুঁজেও হদিশ পাচ্ছি না। তৃষা এবার এক পা এগিয়ে এসে কোমরে হাত দিয়ে বেশ ঝাঁঝালো গলায় বলল, ফাইল? শুধু এই ফাইলের জন্য আপনি এভাবে পুরো তালুকদার মঞ্জিল বাসায় একদম মাথায় তুলে ফেলেছেন? আমি তো ভেবেছি বুঝি কোনো ইমার্জেন্সি হয়েছে। ফাইলটা তো আর আলমারির উপরে তাকে গুছিয়ে রেখেছি আমি, যাতে টুইঙ্কেল ওটা নিয়ে ড্রয়িং কম্পিটিশন শুরু না করে। বলে ও খানিক এগিয়ে গিয়ে আলমারির ওপরে তাক থেকে নীল ফাইলটা নামিয়ে আর্যর দিকে বাড়িয়ে দিল। ওর চোখে মুখে তখন রাজ্যের বিরক্তি। আর্য ফাইলটা ছো মেরে নিয়ে ড্রেসিং টেবিলের ওপর রাখলো, তবে ওর চোয়ালের শক্ত ভাবটা এখনও অনড়। তৃষা ফাইলটা দিয়ে দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু আর্যর কণ্ঠস্বর ওকে থামিয়ে দিল। 1 মিনিট, ফাইলটা ওখানে রাখার আগে একবারও কি আমাকে ইনফর্ম করা উচিত ছিল না? তৃষা ঘুরে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে বলল, ইনফর্ম করার সুযোগ দিয়েছিলেন? মানে? নাথিং। আর্য এবার ফাইল থেকে মুখ তুলে সরাসরি তৃষার দিকে চাইল। নাথিং কথাটা সচরাচর নিজেই বলে, আজ তৃষার মুখে শুনে কিঞ্চিত বিস্মিত। তৃষার কিছু না বলে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই আর্য পেছন থেকে খুব নিচু স্বরে ডাকল, তৃষা।
তৃষা থামল আর ওর দিকে না তাকিয়ে ফাইলটা খুলতে খুলতে বলল, চুলগুলো বেঁধে নিন। আপনার অবিন্যস্ত চুলগুলো দৃষ্টিসীমানায় বিভ্রমের সৃষ্টি করে। মানে নাথিং। এই, আপনি এত নাথিং নাথিং কেন করেন? আপনি নিজেও একটু আগে করছিলেন। আমি তো এমনি বলেছিলাম, বাট আপনি সবসময় বলেন। বাই দ্য ওয়ে, আপনি আর কিছু বলবেন? হ্যাঁ। কি? নাথিং। আর্য এর এমন কাণ্ডে তৃষা বেরিয়ে যেতে যেতে মনে মনে বিড়বিড় করল, খাইস্টদিন কোথাকার, প্রশংসা করার মুরুদ নেই, শুধু নাথিং নাথিং করা। আরে আরে কি করছো? ছাড়ো তো, কেউ দেখে ফেললে কি ভাববে? শাহরিয়ার ওর কথা কানেই তুলল না, বরং এক ঝটকায় দরজাটা আটকে দিয়ে অহনাকে দেয়ালের সাথে চেপে ধরে ঠোঁটের কোণে মুচকি হাসি ছুড়িয়ে বলল, যা ভাবার ভাবুক, নিজের হবু বউকে ঘরে এনেছি, তাতে কার কি? নিচে সবাই ব্যস্ত, আর আমার ব্যস্ততা এখন শুধু তোমাকে নিয়ে। অহনার লজ্জায় লাল হয়ে শাহরিয়ারকে শার্টের বোতাম নিয়ে নড়াচড়া করতে লাগলো। ও মূলত নিচে যাওয়ার জন্য হন্তদন্ত হয়ে করিডোর দিয়ে যাচ্ছিল। ঠিক শাহরিয়ারের ঘরের পাশ কাটানোর সময় একজনের শক্ত হাত হ্যাঁচকা টানে ওকে ঘরের ভেতরে নিয়ে এলো। অহনা আর্তনাদ করতে গিয়ে ও থমকে গেল শাহরিয়ারের দুষ্টুমি ভরা চাহনি দেখে। ভাবতে ভাবতে ও ফিস ফিস করে বলল, শাহরিয়ার ওর কপালে আলতো করে মাথা ঠেকিয়ে ফিস ফিসিয়ে বলল, আরে বাবা, বিয়ে তো সামনেই, তখন তো সারা জীবন দেখবেই। এখন ছাড়ো তো, আম্মু ডাকবে এখনই। অপেক্ষার প্রহর এত দীর্ঘ হয় কেন? শাহরিয়ারের সান্নিধ্য অনুভূত হতেই শুকনো ঢোক গেল অহনা। অতপর হুট করে কিঞ্চিত চিৎকার করে বলল, আম্মু! অহনার আকস্মিক এমন চিৎকারে ঘাবড়ে গেল শাহরিয়ার। দরজার দিকে তাকিয়ে বলল, কই কাকি কই? এদিকে শাহরিয়ারের হাত থেকে মুক্তি পেতেই অহনা দ্রুত পদক্ষেপে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে দৌড় দিতে দিতে বলল, খুঁজতে থাকো। শাহরিয়ার বুঝল প্রিয়তমার দুষ্টুমি। অহনার যাওয়ার পানে মাথা চুলকে হাসল। সন্ধ্যা গাঢ় হয়ে আধারচ্ছন্ন রাত্রি ঘনীভূত। আকাশের এক কোণে কাঁচতে চাঁদ উঁকি দিচ্ছে, আর নিচে এক ঝাঁক নবীন প্রাণের কলকাকলিতে স্তব্ধ প্রহরগুলো মুখর হয়ে উঠেছে। তালুকদার মঞ্জিরের বিশাল ছাদটি আজ এক নক্ষত্র খচিত মায়াবী অরণ্যকে পরিণত হয়েছে। সাথের কার্নিশ ঘেঁষে লাগানো সারিবদ্ধ পুষ্প বৃক্ষ সান্ধ্য পাবনের হিল্লোলে তুলছে, ছড়াচ্ছে রজনীগন্ধার উগ্র সুবাস। শাহরিয়ার, অহনা, মায়া, রাইসা, রায়া, তিথি, তামান্না, এমনকি যমজ ভ্রাতৃদ্বয় রাদিফ ও রিক্ত সবাই মিলে বৃত্তাকারে কার্পেটের ওপর বসেছে। মাঝখানে একটি কাচের বোতল রাখা, যা আবর্তিত হওয়ার প্রতীক্ষায়। শুরু হয়েছে রোমাঞ্চকর দ্রুত ড্রেয়ার খেলা। বোতলের অগ্রভাগ চারদিকে স্থির হচ্ছে, তাকে ঘিরে ধরছে সহস্র বিদ্রুপ আর কৌতূহলী প্রশ্নের বান। হাসির লহরী আর তালি বাজানোর শব্দে আকাশ বাতাস প্রকম্পিত। তৃষাও সামিল হয়েছে তাদের উচ্ছ্বাসে, আর ওর কোলে মাথা রেখে টুইঙ্কেল তখন আধো ঘুমে আচ্ছন্ন। তবে এই ঝলমলে আমেজের মাঝে কেবল একখানা রিজু ছায়ার অনুপস্থিতি বড্ড প্রকট। আর্য নেই সেখানে। তার সেই গাম্ভীর্যময় নীরব উপস্থিতি ছাড়াই আসরটি জমে উঠলেও তৃষার অগোচরে ওর চোখ দুটি বারবার সিঁড়ির দরজার দিকে ধাবিত হচ্ছিল। আড্ডার করকাকড়ি আর হাসির রোল যখন তুঙ্গে, ঠিক তখনই সৌরভ বোতলটা সজোরে ঘুরিয়ে দিল। মার্বেল পাথরের ওপর কাচের বোতলটা গড়গড় শব্দে ভনভন করে ঘুরতে লাগলো। সবার উৎকণ্ঠা ভরা দৃষ্টি তখন ওই বোতলের সরু মুখের দিকে। গতি মন্থর হতে হতে একসময় বোতলটা কাঁপা কাঁপা ছন্দে স্থির হলো একদম তৃষার হাঁটু বরাবর। এক মুহূর্তের নিস্তব্ধতা, আর তারপরেই রাইসা আর রায়া সমস্বরে চিৎকার করে উঠল, পেয়েছি! এবার আমাদের নতুন ভাবিমণি জালে আটকে পড়েছে। তৃষা অপ্রস্তুত হয়ে হাসল। ওর কুলে ঘুমন্ত টুইঙ্কেল একটু নড়ে চড়ে বসতে ও সাবধানে ওকে সামনে নিল। রাইসা একদম তৃষার গা ঘেঁষে বসে চোখ টিপে বলল, কি ভাবিমণি, ট্রুথ নাকি ডেয়ার? জলদি বলো, পালানোর পথ কিন্তু বন্ধ। তৃষা মনে মনে একটু ঘাবড়ে গেল। রাইসা আর রায়া যে পরিমাণ দুষ্টু, তাতে ড্রেয়ানিনের নির্ঘাত ওকে দিয়ে ছাদের কার্নিশে দাঁড়িয়ে চিৎকার করে আর্যর নাম ডাকাবে, অথবা এমন কোনো উদ্ভট কাজ দেবে যা ওর পক্ষে অসম্ভব। সে অনেক ভেবে চিন্তে একটা নিরাপদ আশ্রয় খুঁজল। একটু আমতা আমতা করে বলল, আমি ট্রুথ নিচ্ছি। ডেয়ার কমপ্লিট করার মতো এনার্জি এখন আপাতত নেই। বোতলের চারপাশ ঘিরে বসা এক ঝাঁক নবীন প্রাণ এবার সমস্বরে বলে উঠল, না না, ট্রুথ মানে তো মনের সব গোপন কথা ফাঁস করতে হবে, রাজি তো? তৃষা শুকনো ঢোক গিলে সায় দিল। অহনা পাশ থেকে মুচকি হেসে বলল, তৃষ্ণা, সাবধানে থেকো। রাইসার ডিকশনারিতে ট্রুথ মানে কিন্তু সিআইবির জেরা।
রাইসা এবার বেশ আয়েশ করে বসল। ওর চোখে মুখে দুষ্টুমির ঝিলিক ও তৃষার একদম চোখের দিকে তাকিয়ে গম্ভীর হওয়ার ভান করে জিজ্ঞেস করল, আচ্ছা ভাবিমণি, তোমার ট্রুথ কোশ্চেন হলো, লাইফে এমন একটা কাজের কথা বলো যেটা তুমি সজ্ঞানেই করছো, ইভেন তোমাকে কেউ কখনো জোর করেনি, ওটা নিয়ে তুমি স্বইচ্ছাতেই করছো, বাট বলতে গেলে কুণ্ঠিত বোধ হয়। রাইসার প্রশ্নের মুখে তৃষা খানিকক্ষণ থমকে গেল। ছাদের ওপর হালকা ঝিরঝিরে বাতাস বইছে, আর সবার কৌতূহলী দৃষ্টি ওর উপর নিবদ্ধ। তৃষা স্মৃতির পাতায় ধুলো ছাড়তে ছাড়তে হঠাৎ থমকে দাঁড়ালো। একটা বিশেষ অনুভূতির কথা ওর মনে পড়ে গেল। ও একটু লাজুক হেসে নিচের দিকে তাকিয়ে ওনার খুঁটি আঙুলে পেঁচাতে পেঁচাতে বলল, আসলে কাজটা খুব অদ্ভুত। আমি সজ্ঞানেই একজনের উপর ক্রাশ খেয়েছিলাম, যাকে আমি কোনোদিনও সামনাসামনি দেখিনি। এমনকি ওনার কোনো ছবিও আমার কাছে নেই। তৃষার কথা শেষ হতে না হতেই রাইসা চোখ বড় বড় করে বলল, কি ভাবছো ভাবিমণি? ফ্রেশ না দেখে ক্রাশ? তা কে সেই মিস্টিক ম্যান? কোনো সেলিব্রিটি? তৃষা আলতো হেসে ধীর গলায় বলল, না, কোনো সেলিব্রিটি নয়। ফেসবুকে একটা পেজ আছে সেলিং কিং নামে। আমি ওনার লেখার প্রেমে পড়ে গিয়েছিলাম। ওনার এক একটা ক্যাপশনে এক একটা চিন্তা ভাবনা আমার মনের একদম গভীর কোণে গিয়ে বিত্ত। উনি কখনো ফেস রিভিল করেননি, শুধু নিজের তোলা সমুদ্র আর জাহাজের ছবি পোস্ট করতেন। উপস্থিত সকলের নিষ্ঠুর ভঙ্গিমায় তৃষা বুঝতে পারল সকলে ওর কথাই শুনছে। তৃষা ফের বলতে শুরু করলো, তবে সবচেয়ে উদ্ভট কাজটা করেছি ওনাকে মেসেজ পাঠিয়ে। যদিও উনি কখনো রিপ্লাই দেননি, এমনকি মেসেজ সিনও করেননি, কারণ উনি ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ নন। তবুও ওনার সেই অজানা অস্তিত্বের উপর ক্রাশ খাওয়াটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত আর নিজের ইচ্ছায় করা একটা কাজ। এদিকে তৃষার অকপটে বলা স্বীকারোক্তিতে চিলেকোঠার ছাদের দরজার কাছে দাঁড়িয়ে থাকা আর্যর পা দুটো যেন সিঁড়ির সাথে জমে গেল। ওর হাতে থাকা ফোনটা সাইলেন্ট মোড়ে কাঁপছে, কিন্তু সেদিকে ওর বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। তৃষার কণ্ঠস্বর রাতের শান্ত বাতাসে ভেসে আসছিল, আর প্রতিটি শব্দ আর্যর মস্তিষ্কে এক একটা বৈদ্যুতের তরঙ্গের মতো আঘাত করছিল। সেলিং কিং, এই নামটা আর্যর নিজেরই তৈরি করা এক গোপন জগৎ, যেখানে সে তার পেশার কঠোর অনুশাসন আর সমুদ্রের নিঃসঙ্গতাকে শব্দের মালায় গেঁথে রাখত। সে জানতো তার অনুসারী অনেক, কিন্তু তার সেই নিভৃত কোণের লেখাগুলোর প্রেমে কেউ এভাবে হাবুডুবু খাচ্ছে, তাও আবার তার নিজেরই ঘরের মানুষ, এটা ওর কল্পনাকৃত ছিল। আর্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ওর মনে পড়ে গেল ইনবক্সে জমে থাকা হাজারো না দেখা মেসেজের কথা। তৃষাও কি সেখানে কোনো অবাধ্য চিরকুট লিখে রেখেছে? ওর হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। ঠিক তখনই ভেসে আসলে তৃষার আরেক বিস্ফোরক তথ্য। মাস তিনেক আগে আমি ওনাকে ভীষণ বড় একটা চিঠি টাইপ মেসেজ লিখেছিলাম, একটা সিন করছে কিন্তু রিপ্লাই দেননি। ব্যাস, মুহূর্তেই আর্য বুঝে গেল আসলে এতদিন ওকে অনবরত জ্বালাতন করা মেয়েটি ছিল ওর সহধর্মিণী। ও আর এক মুহূর্তও দাঁড়ালো চাইল নিঃশব্দে সেখান থেকে সরে যেতে। তবে ভাগ্য বোধহয় আজ অন্য কিছু লিখে রেখেছিল। সিঁড়ি দিয়ে হন্তদন্ত হয়ে ওপরে উঠে আসছিল সৌভিক। ওর হাতে বড় দুটো কোল্ড ড্রিঙ্কসের বোতল। আর্যকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেও চিৎকার করে উঠল, আরে ব্রো, ইউ হিয়ার? তোমাকে সারা বাড়ি খুঁজে আসলাম, চলো চলো উপরে চলো। নো, অ্যাকচুয়ালি একটা মেসেজের রিপ্লাই দিতে এসেছিলাম, বাট ওপরে এত নয়েস, আমি রুমে যাচ্ছি। নো নো ব্রো, প্লিজ একবার উপরে চলো, আমাদের সেকশনে তোমার এন্ট্রিটা মাস্ট। অগত্যা আর্যকে এক প্রকার জোর করে ছাদের মাঝখানে টেনে নিয়ে এলো সৌভিক। আর্য যখন ওখানে পৌঁছালো, তৃষার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে আর্যর দিকে তাকাতে পারছে না। নিজের গোপন ক্রাশের কথা এভাবে সবার সামনে ফাঁস করার পর আর্যর মুখোমুখি হওয়া মানেই নিজের সিক্রেট ক্রাশ করা। সবার হাসাহাসি আর হুল্লোড়ের মাঝে আর্য এসে ধীর পায়ে তৃষার ঠিক উল্টো পাশে বসল। ওর তীক্ষ্ণ দৃষ্টি এক মুহূর্তের জন্য তৃষার আনত মুখের উপর স্থির হলো। তৃষা ওনার খুঁট আঙুলে পেঁচাতে পেঁচাতে মনে মনে ভাবল, আল্লাহ, এই লোক কি সব শুনে ফেলেছে? যদি শুনে থাকে তবে তো আমার ইজ্জতে ফালতু হয়ে গেল। রাইসা উচ্ছ্বাসে বলল, ওয়াও, এবার তো গেমটা আরও জমবে। আর্য ভাইয়া যখন এসেছেন তখন নেক্সট রাউন্ডে ওনাকেই টার্গেট করা হবে। কি বললে ভাবিমণি? তৃষা কোনো মতে একটা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, আমি তো রিটায়ার্ড, আমার রাউন্ড শেষ। সৌভিক এবার আয়েশ করে বসে তৃষার দিকে ইশারা করে চেঁচিয়ে উঠল, আরে কিসের রিটায়ার্ড ভাবিজান, এটা তো ইন্টারভেশন ছিল মাত্র, আসল খেলা তো এখন শুরু। আর্য ভাই আসাতে গেমের গ্রাফিক্স এখন আলট্রা এইচডি হয়ে গেছে,
নো এক্সকিউজ, জাস্ট প্লে। তৃষা কাচুমাচু হয়ে আর্যর দিকে একবার তাকালো। আর্যর গম্ভীর মুখে কোনো ভাবান্তর নেই ও নির্বিকার ভঙ্গিতে হাতের ঘড়িটা দেখো। এদিকে তৃষা ওনার খুঁট আঙুলে প্যাঁচাতে প্যাঁচাতে তৃষা নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিল। সৌভিক বোতলটা আবার সজোরে ঘুরিয়ে দিল। বোতলটা ভন ভন করে ঘুরতে ঘুরতে যখন থামলো, তার অগ্রভাগ স্থির হলো ঠিক আর্যর বুকের বরাবর। পুরো ছাদ জুড়ে তখন হুড়ধ্বনি আর তালির রোল। রাইসা দুই হাত কষ্টাতে কষ্টাতে বলল। অফকোর্স ডিয়ার। রাইসা ওকে কিছু বলতে যাবে তার আগে সৌভিক ওর মাথায় গাঁটটা দিয়ে বলল। এই গরু, সব সময় কি তুই একাই দিবি নাকি আমরাও আছি এখানে? রাইসা মাথায় আঘাতপ্রাপ্ত স্থানে হাত বোলাতে বোলাতে রাগান্বিত দৃষ্টিতে তাতে দাঁত চেপে সৌভিকের দিকে তাকিয়ে বলল। ইউ ভেড়া, মাথায় এত জোরে মারলে কেন? বেশ করেছি। অথবা সৌভিক ওর সাথে আর কোনো কথা না বলে আর্যর দিকে পাশে পড়ে থাকা গিটারটা এগিয়ে দিতে দিতে বলল। একটা গানে গাও তাহলে, অনেক দিন তোমার গান শুনি না। আর্য আর দ্বিমত না করে গিটারটা নিল। তৃষা ওকে গিটার হাতে নিতে দেখে সরু নেত্রে চেয়ে ভাবছিল। এই লোক আদৌ গান গাইতে জানে তো? সারাদিন যে লেভেলের ধমক দেয়, দেখা গেল গানের ভেতরেও ধমক দেওয়া শুরু করে দিল। যখন নিজের ভাবনার সাগরে ডুব দিয়েছে ঠিক তখনই ওর ভাবনার সুতো কেটে দিল আর্যর গভীর পৌরষ কণ্ঠে সুরে লহরী। গিটারের টুংটাং শব্দ দূরে আর্য গেয়ে উঠল। হঠাৎ তৃষার হৃদয়ে প্রকম্পিত হলো কয়েকটা সুর। তবে সুরগুলো আর পৌঁছালো না উপস্থিত কারো কাছে। তৃষার হৃদয়ের মাঝে অনুরণিত হতে লাগল। তিমিরাবৃত রজনী বিদায় নিয়ে পূর্বাকাশে কাঁচা সোনা ঝরা রোদ অলস মেঘের কোল ঘেঁষে উকি দিতেই জাফলংয়ের বুক চিরে জেগে ওঠা তালুকদার মঞ্জিলে এক ব্যস্ত মধুর প্রভাতের সূচনা হলো। শিউলি তলার সিক্ত ঘাসে ভোরের বৃষ্টিবিন্দুরা মুক্তোর ন্যায় ঝিকমিক করছে। আর কামিনী ফুলের উগ্র সুবাস স্নিগ্ধ পবনে মিশে এক অপার্থিব আবেশ ছড়িয়ে দিচ্ছে। তবে আজকের ব্যস্ততার কারণ ভিন্ন। বিয়ের কেনাকাটা করতে যাবে আজকে সকলে। আবারও কেনাকাটা। তৃষা সকাল থেকেই গো ধরে বসে আছে ও কোনো ক্রমেই শপিংয়ে যেতে নারাজ। কেননা ওর ভালো করেই জানে একবার গেলে আর্য সমস্ত শপিংয়ের সমস্ত কিছু ওর ঘাড়ে চাপিয়ে তবেই শান্ত হবে। আর কিছু বললেই শুরু হবে ধুমকি থামকি। নিস্তব্ধ কক্ষে বসে তৃষা নখ খুঁড়ছিল ঠিক তখনই কক্ষের নীরবতা ভেদিয়ে কর্ণকুচুর হলো কারো পদধ্বনি। তৃষা কৌতূহলী দৃষ্টিতে তাকাতেই দেখলো আর্য আসছে। ও দৃষ্টি সরালো তৎক্ষণাৎ। আর্য ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঘড়িটা ঠিক করতে করতে আর্যকে তৃষার মুখটা একবার দেখে নিল। অতপর গলাটা সামান্য পরিষ্কার করে গম্ভীর স্বরে বলল।